আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর এমন জনসমুদ্র দেখে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে তার পরিকল্পনা রয়েছে। একই সাথে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপি আয়োজিত সংবর্ধনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানাচ্ছেন ইমরুল হাসান। জনতার মাঝে জনগণের নেতা তারেক রহমানকে দীর্ঘদিন কাছে না পাওয়ার যে শূন্যতা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এ এক রাজসিক প্রত্যাবর্তন। অপবাদ ও মিথ্যা মামলার বোঝা নিয়ে ১৭ বছর আগে যে নেতা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, তাকে বরণ করতে পূর্বাচলে লাখো মানুষের ঢল। কয়েক কিলোমিটার এলাকায় ছিল না তিল ধারণের ঠাঁই, তবে নেতাকর্মী আর সমর্থকদের মাঝে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নির্বাসিত জীবনের অবসান হওয়ায় শুকরিয়া প্রকাশ করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। মায়ের কাছে যাওয়ার আগে কেন পূর্বাচলের সংবর্ধনায় এসেছেন তা পরিষ্কার করেন তিনি। পাশাপাশি বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না, এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ার মধ্য দিয়ে ১৯৭১ ও ২০২৪ শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। ২৪ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। ষড়যন্ত্রকারীদের উস্কানিতে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। সুযোগ পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান।
৬,৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান। অবসান হলো নির্বাসিত জীবনের। প্রতিকূলতা মোকাবেলা করেও দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন তিনি। দলকে রেখেছেন ঐক্যবদ্ধ। সেই ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে বৈতরণী পার হয়ে 18 বছর পর দলকে ক্ষমতায় আনাই তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 17 বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে দলের সিনিয়র নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। এই প্রত্যাবর্তন শুধু দলীয় রাজনীতির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ভূমিপুত্র পা রাখলেন দেশের মাটিতে, যে মাটির আলো বাতাসে বড় হয়েছেন তারেক রহমান। বিমানবন্দর ত্যাগ করার আগে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তিনি। পরে বাসে করে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে সভাস্থলের দিকে রওনা দেন তিনি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের সামনেও ছিল হাজারো উৎসুক জনতা। সবার আগে বাংলাদেশ লেখা সংবলিত লাল বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান। ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, ভারতপক্ষের নির্বাচনকে বানচাল করতে পারে। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য এটা একটু উপমা হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলের পুনর্জাগরণের পাশাপাশি দেশে গণতন্ত্র উত্তরণে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করে বিএনপি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এমন একটি মুহূর্তের জন্য দীর্ঘ 17 বছরের অপেক্ষা। দলীয় নেতাকর্মীদের এ প্রতীক্ষার অবসান হয় তাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য পাগল প্রায় ছিলেন লাখ লাখ কর্মী। ঐতিহাসিক এই মুহূর্তগুলোর দৃশ্য তুলে ধরছেন নূর হোসেন। 17 বছরের অপেক্ষার অবসান। প্রিয় নেতার রাজস্বিক প্রত্যাবর্তনে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। কনকনে ঠান্ডা আর হাড় হিম করা উত্তরের হাওয়া, জনতার স্রোত মানেনি কোনো বাধা। প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষাও ছিল ঘন্টার পর ঘন্টা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের বিস্তীর্ণ সড়ক হয়ে এভারকেয়ার হাসপাতাল, কয়েক কিলোমিটার এলাকা লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়। সড়কে তারেক রহমানের গাড়িবহর যখন প্রতীক্ষায় থাকা জনসমুদ্রের পাশ অতিক্রম করে, তখন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপাশের লাখো জনতাকে দুই হাত নেড়ে সালাম জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গ্রহণ করেন বিপ্লবী জনতার রাজকীয় অভিবাদন। উপস্থিত জনতার দীর্ঘদিনের তেষ্টা মেটাতে বিমানবন্দর থেকে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যান তারেক রহমান। জনস্রোত ভেদ করে মাত্র কয়েক কিলোমিটার পথ 3 ঘন্টায় পাড়ি দিয়ে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থলে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। এ সময় বহরের গতি আরও কমে যায়। প্রিয় নেতার বহর ঘিরে আনন্দে স্লোগানে ফেটে পড়ে উচ্ছ্বসিত জনতা। বিপ্লবী জনতার ভালোবাসায় ভর করে পিঁপড়ার গতিতে অর্ধ কিলোমিটার পথ 1.5 ঘন্টায় মারিয়ে মঞ্চে পৌঁছান তারেক রহমান, যে ভালোবাসা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। 17 বছর পর ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ।
অসুস্থ অবস্থায় দেশ থেকে বাধ্য হওয়া তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন, বরণ করতে আসা লাখ লাখ মানুষের প্রত্যাশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই সফল রাষ্ট্রনায়ক হয়ে উঠবেন তারেক রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নেতার কাছে কর্মীদের প্রত্যাশা অনেক। দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন দেশে ফিরেছেন, তাই কর্মীরা চান তার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাবে দল। দলের ত্যাগী নেতারা হবেন মূল্যায়িত। আগামী দিনে বাংলাদেশকেও নেতৃত্ব দিবেন তাদের নেতা, এমন প্রত্যাশা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। বিভিন্ন জেলা থেকে আগত লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট রাস্তা, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল সহ গুলশানে তারেক রহমানের বাসভবন পর্যন্ত। উদ্দেশ্য প্রিয় নেতাকে এক নজর দেখা। তীব্র ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও তাদের চেহারায় নেই ক্লান্তির কোনো ছাপ। আমরা আজকে 17 বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে। আমরা খুশিতে সবাই একত্র যে আমাদের নেতা আমাদের মাঝে আসছে। অনেক কষ্ট বিনিময়ে এই আনন্দ কিভাবে উপভোগ করবো একমাত্র আল্লাহই জানে। অপেক্ষার অবসানে উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো আছড়ে পড়ে চারদিকে। এটা সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা আনন্দঘন মুহূর্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে এক নজর দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। তারেক রহমানের নেতৃত্বের গুণে সকল রাজনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ, এমন প্রত্যাশা দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপি কর্মীদের। আমরা আশা করছি যে একটা অভিভাবকের হাতে যাবে দেশ, একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশে। দল মত নির্বিশেষে বাংলাদেশের সবাইকে নিয়ে তিনি একটা সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ফিরে বাঁধ ভাঙা উল্লাস আর জনস্রোতের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। তারেক রহমানের প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই মুহূর্তে যোগ দিতে পেরে অভিভূত হয়েছেন অনুষ্ঠানে আগতরা। তামজিদ সুমনের রিপোর্ট। আসলেন, দেখলেন, জয় করলেন, বিষয়টি এমন নয়। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসানের ফসল তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। এ এক ঐতিহাসিক মুহূর্ত। যখন দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, তখন বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত উজ্জীবিত লাখো জনতার ঢল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে স্বস্তিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী। ১৭ বছর অনলাইনে যে নেতার বক্তব্য শুনে উজ্জীবিত হয়েছেন, তাকে একবার কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্তর থেকে ছুটে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। সাধারণ মানুষের ভালোবাসায় ৩০০ ফিট পরিণত হয় জনসমুদ্রে। প্রিয় নেতার সান্নিধ্য পেতে মুড়িয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমার জীবনে এত বড় সমাবেশ আমি কখনো দেখি নাই। আজকে তারেক রহমান দেশে ফিরবেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন, উনি বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবেন। যার জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশের মানুষ, তিনি আজ বাংলাদেশের মাটিতে এসেছেন। বাংলাদেশের সকল আপামর সাধারণ জনতা এবং চট্টগ্রাম থেকে যারা এসেছেন সকলে তাকে মন ভরে গ্রহণ করেছেন। পাখির চোখে দেখলে বোঝা যায় কতটা বিস্তৃত আর ব্যাপ্তি ছিল মানুষের উপস্থিতি। লক্ষ লক্ষ মানুষের এই অংশগ্রহণ বার্তা বহন করে সামনের দিনের রাজনীতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কতটা গুরুত্ব বহন করবে। সারা দেশে উন্নয়নের জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, যে ৩১ দফা প্রণয়ন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের আপাময় জনসাধারণ তাকে সহযোগিতা করব। আজকে জনসমুদ্রে প্রমাণ করেছে আগামীতে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আস্থা রাখতেছে। সেই আস্থার ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত প্রিয় নেতাকে দেখতে হাজারো মানুষ দাঁড়িয়েছিলেন সড়কের দুপাশ জুড়ে। কুড়িল থেকে ৩০০ ফিটের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গা। মূল মঞ্চ ঘিরে লাখ লাখ মানুষের ভিড়ে ঠাসা ছিল অন্তত ৪ কিলোমিটার সড়ক। প্রিয় নেতার আগমনে সামনের দিনের রাজনীতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে লক্ষ কোটি ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, দিনমজুর আজকে এর মধ্য দিয়ে আশার আলো তাদের ভিতরে, তাদের চোখে আজকে ভাবি জীবনের স্বপ্ন। স্বাধীনতার পরে এই ধরনের রাজনৈতিক নেতার স্বদেশ প্রত্যাবর্তন হয় নাই এবং এভাবে সংবর্ধিত হয় নাই। দেশের মাটিতে নেতাকর্মীদের কাছে অব্যক্ত অনুভূতি প্রকাশের মাত্রা ছিল অপরিসীম। তারুণ্য নির্ভর দেশ গড়ার প্রত্যয়ে লাখো জনতাকে নতুনভাবে উজ্জীবিত করতে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাবা তারেক রহমানের নির্বাসিত জীবনের সঙ্গী ছিলেন কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর বাবার সাথে রাজকীয় অভ্যর্থনায় ফিরে উচ্ছ্বসিত তিনিও। দাদা দাদি আর বাবার আদর্শে দেশ গড়ায় রাখতে চান অবদান, সে কথাই জানাচ্ছেন HM মেহেদী হাসান। ১৩ বছর বয়সে বাবা তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়া হন কন্যা জাইমা রহমান। ফিরলেন বাবার হাত ধরেই। বাবার মতো তার জীবনেও স্মরণীয় হয়ে থাকল দেশে প্রত্যাবর্তনের এই দিনটি। শেকড়ের টানে মাতৃভূমিতে ফেরার আকুতি আর অপেক্ষার আক্ষেপ দুদিন আগেই ফেসবুকে জানিয়েছিলেন তিনি। নিজ ভূমে ফিরে আন্তরিক অভ্যর্থনায় সিক্ত জাইমা হয়ে পড়েন ভীষণ আবেগাপ্লুত। স্মৃতিচারণে প্রিয় দাদির কথা রয়েছে বাবার আদর্শে বলিয়ান হয়ে দেশ সেবার প্রত্যয়। ১৯৯৫ সালে দেশে জন্ম নেয়া জাইমা রহমান ২০০৮ সালে বাবা ও মায়ের সাথে দেশ ছাড়েন। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে ২০১৯ সালে লিঙ্কনস ইন থেকে লাভ করেন বার অ্যাট ল সনদ। HM মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তুলে ধরা হয়েছে তার দেশের মাটিতে পা রাখার সচিত্র বিবরণ। প্রভাবশালী জিয়া পরিবারের মুখপাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অগ্রগামী তারেক রহমান ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। প্রভাবশালী জিয়া পরিবারের মুখপাত্র হিসাবেও উল্লেখ করা হয় তাকে। আল জাজিরা জানায়, শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছেন তারেক রহমান। আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী জানান, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে হাসিনা পরবর্তী বাংলাদেশে সম্প্রতি যে বিভক্তি দেখা দিয়েছে তার অবসান ঘটতে পারে। বিএনপির বরাতে বাংলাদেশের দীর্ঘ সময়ের শাসক পরিবারের উত্তরসূরি ও প্রভাবশালী বিরোধী দলীয় নেতা হিসেবেও উল্লেখ করা হয় তাকে। রয়টার্স বলছে, ফেব্রুয়ারির নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিজ দলের সমর্থকদের উজ্জীবিত করবে। বলা হয়, তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট সংবর্ধনা স্থল পর্যন্ত নামে লক্ষাধিক নেতাকর্মীর ঢল। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, তারেক রহমানের বুলেট প্রুফ এন্ট্রি স্বাগত জানাতে সমবেত লাখ লাখ কর্মী সমর্থক। মার্কিন বার্তা সংস্থা AP বলছে, নির্বাচনের আগে তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আনাদোলু এজেন্সি, TRT ওয়ার্ল্ড, খালিজ টাইমস, গালফ নিউজ, নিক্কেই এশিয়া সহ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। এছাড়া পাকিস্তানের দ্য ডন, জিও নিউজ ও ভারতের দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা, PTI সহ বিভিন্ন গণমাধ্যমেও শিরোনাম হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ফারুক হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ থেকে জনসমুদ্র পেরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছান। আইসিইউতে মায়ের শয্যা পাশে তিনি বেশ খানিকক্ষণ অবস্থান করেন। এ সময় মায়ের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তারেক রহমান। হাসপাতালের বাইরে অবস্থান নেয়া নেতাকর্মীরা তখন তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন। আবির আহমেদের রিপোর্ট। গণসংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি যান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমানের আগে হাসপাতালে পৌঁছান ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী বাসটি এভার কেয়ার হাসপাতালের গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
দীর্ঘ সময় পর হাসপাতালে শয্যাশয়ী মাকে দেখতে আইসিইউতে যান তারেক রহমান। মমতাময়ী মায়ের শয্যার পাশে অবস্থান করেন। চিকিৎসকদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটানোর পর এই ঠিকানাতেই ফিরেছেন তারেক রহমান। সমর্থকদের কাছে এটি শুধু বাসায় ফেরা নয়, এ যেন এক নতুন বাংলাদেশে নতুন ঠিকানা। গাড়ি থেকে নেমে উপস্থিত যারা ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সকাল থেকে আপনারা অনেক কষ্ট করেছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক সেইভাবে তাদের কাছে প্রকাশ করেছেন। রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে, তবে আজকের এই ফেরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে থাকল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডন থেকে দীর্ঘ 12 ঘন্টার আকাশপথের যাত্রা। প্রিয় মাতৃভূমিতে এসে এয়ারপোর্ট থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংবর্ধনার মঞ্চের মিনিটের পথের দূরত্ব পাড়ি দিতে কেটে গেল 3.5 ঘন্টা। এরপর মায়ের প্রিয় মুখ দেখতে এভারকেয়ার হাসপাতাল। দীর্ঘযাত্রায় নেতাকর্মী ও দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমানের চোখে মুখে ছিল না কোনো ক্লান্তির ছাপ। সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ করার প্রত্যয় নেয়া নেতার তাই তো ক্লান্ত হওয়ার সুযোগ নেই বলে মনে করেন নেতাকর্মীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 25 ডিসেম্বর দুপুর 11:40। দেশবাসীর প্রতীক্ষার প্রহর শেষে এক নির্বাসিত নেতাকে বহনকারী বিমান স্পর্শ করেছে মাতৃভূমির মাটি। দেশ নিয়ে চিন্তায় মগ্ন থাকা এক স্বপ্নকারের আগমন, ঝঞ্ঝার বিক্ষুব্ধ সময় পেরিয়ে এক সফল নাবিকের নিরাপদ নোঙর। পরিবার নিয়ে লন্ডন থেকে আকাশপথের দীর্ঘ ভ্রমণ ক্লান্তি পেরিয়ে খোলা পায়ে ছুলেন দেশের মাটি। মূলত 9:55 দেশের সীমানায় প্রবেশ করেন তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবতরণ করে তার বিমান। ঢাকায় নেমেই তারেক রহমান ফোন পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এ সময় তারেক রহমানকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হয় শুভেচ্ছা বিনিময়। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর দলটির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লাল সবুজ আর দলীয় পতাকায় আঁকা বাসে করে রওনা দেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা মঞ্চের দিকে। কয়েক মিনিটের পথ জনতার ঢলে লেগে গেল কয়েক ঘন্টা। দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে নিজ মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। গত বুধবার রাতে হিথ্রো বিমানবন্দর থেকে যে যাত্রা শুরু করেছিলেন তারেক রহমান, সেই ক্লান্তিহীন যাত্রা গড়িয়েছে পরদিন বৃহস্পতিবার রাত পর্যন্ত। এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে 2 নারী ও 1 শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের ঢাকা চট্টগ্রাম রেল সড়কের আড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কমলা বেগম, তার পুত্রবধূ সাদিয়া আক্তার ও নাতনি অনাদি। ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, বিকেলে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা চট্টগ্রাম রেল সড়ক ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনি নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে অন্তত কোটি টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত মিন্টু খান ও মুন্না ইসলাম নামে 2 যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানায়, সবুজ ওরফে মোথার নামের এক ব্যক্তি একটি কারখানা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিল, যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত সে।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠে তৎপর মুন্সিগঞ্জ 1 আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ভোটের লড়াইয়ে বিএনপি জামাত ছাড়াও রয়েছে এনসিপি সহ আরও অনেক রাজনৈতিক দল। প্রতীক বরাদ্দ না হলেও উঠান বৈঠক আর গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দীর্ঘ সময় পর ভোটের সুযোগ আসায় প্রতীকের সঙ্গে প্রার্থীদের যোগ্যতাকেও বিবেচনায় নিচ্ছেন ভোটাররা। মুন্সিগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনটি রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা। তারপরও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে এখানকার মানুষ। নদীবেষ্টিত এই আসনের যাতায়াত ব্যবস্থার আরও উন্নয়ন দরকার বলে মনে করেন তারা। আমাদের এখানে আমি মনে করি যে রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। দেখা গেছে যে সিরাজদিখান আমাদের এখানে প্রায় অনেক সময় জ্যাম হয়ে থাকে, অনেক সময় বড় বড় ট্রাক ঢুকে, অনেকগুলো ট্রাকগুলো মানে ব্যবস্থাপনা নাই। ভালো প্রার্থী চাই, দেশের জন্য যাতে কাজ করতে পারে, সবার গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করবে। বিগত কয়েকটি ডামি নির্বাচনে এই আসন আওয়ামী লীগের থাকলেও এবার ভোটের সমীকরণ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সর্বত্রই এমন গুঞ্জন চলছে। 17 বছর মধ্যে ভোট দিতে পারিনি, এবার যোগ্য প্রার্থী যারা মনে চায় তারাই ভোটটা দিব সুন্দরভাবে। ক্যান্ডিডেটসি ভোট হয়ে গেছে, ভোট নাই, কিন্তু এবার ডক্টর নিউসাব যে সুন্দর পরিচালনা শুরু করছে, সুন্দর মতো ভোট দিতে পারবে এবার। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু না হলেও ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আর জামায়াত ইসলামের প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা AKM ফখরুদ্দিন রাজি। রয়েছে এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীও। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির প্রতিযোগিতায় তারা। যুবকদেরকে আমি বেকার সমস্যা দূর করব, এখানে ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে বিদেশে ট্রেনিং করার পরে বিদেশে পাঠানো হবে, এবং এখানে আমার ইচ্ছা আছে একটি সরকার থেকে ইপিজেড তৈরি করার জন্য। তাহলে যদি যুবকদের বেকার সমস্যা দূর হয়, আর বেকার না থাকলেই ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি হবে না, তাহলেই কোনো নেশা হবে না। এটাই আমার প্রতিশ্রুতি। এখানে মেজর যে প্রবলেমটা হলো ঢাকার পার্শ্ববর্তী হওয়ার পরেও এখানে গ্যাস লাইন নেই। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে গ্যাস লাইন স্থাপন করা, এবং আমি এখানে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ আমি স্থাপন করব। এই এলাকাটাকে আমি শিল্প নগরীতে পরিণত করব। পদ্মা, ধলেশ্বরী, ইসামতি এবং আরিয়াল বিল কেন্দ্রিক আমি একটি পর্যটন নগরী হিসেবে আমি এখানে তৈরি করব। মুন্সিগঞ্জ 1 আসনে মোট ভোটার 5,39,303 জন। তাদের মধ্যে পুরুষ 2,76,963 জন আর নারী ভোটার 2,62,339 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। আরাফাত ইসলাম, NTV নিউজ, মুন্সিগঞ্জ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বড়দিন উপলক্ষে দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা সহ সব কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পেরেছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি হয়, শনিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সব কার্যক্রম। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন দল চালাতে অপারগতা প্রকাশ করল চট্টগ্রাম রয়্যালস। আর্থিক সংকটে থাকা এই দলটির দায়িত্ব শেষ পর্যন্ত নিতে হলো বিসিবিকে। এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাঠ ছেড়ে গেছেন কোচ খালেদ মাহমুদ সুজন। এসব বিতর্ক মাথায় নিয়ে শুক্রবার মাঠে গড়াবে বিপিএলের 12তম আসর। দেশের পরিস্থিতি বিবেচনায় ঢাকার জমকালো আয়োজনের পরিকল্পনা বাদ দিলেও খেলা মাঠে গড়ানোর ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচে বিকেল 3টায় স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। অভিজ্ঞ মুশফিকুর রহিম, তরুণ তানজিদ তামিমদের নিয়ে ভারসাম্যপূর্ণ দলই সাজিয়েছে রাজশাহী। নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এদিকে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে ভালো দল গড়েছে সিলেট। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে চায় দু দলই।
আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।